একটা বড় দেশ আছে, দেশটার নাম হচ্ছে ব্রিটেন। দেশটার নাম ব্রিটেন। চারটা ভাগে বিভক্ত, চারটা ভাগে বিভক্ত। তোমরা একটু কোঅপারেট করো, আমাকে উত্তরগুলো বলবে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড। এই টোটালটা হলো ব্রিটেন। চারটা রাজ্য, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে আদিবাসী কারা থাকতো? জেলেরা থাকতো, প্যাগানরা থাকতো। কারা থাকতো? জেলেরা, বা এদের ধর্ম ছিল প্যাগান, যেটা বললে। এবং এরা কাজের দিক থেকে মাছ টাছ ধরতো, ফিশারম্যান ছিল। তাহলে এখানে ফিশারম্যানরা থাকতো বা প্যাগানরা থাকতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এদিকে পিক্স বলা হয়, কি বলা হয়? পিক্স। এদিকে কি বলা হয়? পিক্স। তাহলে আদিবাসী যারা, ইংল্যান্ডের আদিবাসী, তারা ছিল পিক্স। তারা কি ছিল? পিক্স। ইংল্যান্ডে পিক্সরা তাহলে বা প্যাগানরা তাহলে বা ফিশারম্যানরা তাহলে আগে বসবাস করতো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটুকু সবাইকে পরিষ্কার? এরপরে কি হলো, যখন পিক্সরা, এরপরে আমরা যদি দেখি পিক্স যারা ছিল, এরপরে আমরা যদি দেখি পিক্স দিকে সরিয়ে দিল কারা, বা ফিশারম্যান যারা ছিল, এই যে ফিশারম্যান ছিল বা এই যে প্যাগান ছিল, এদিকে কারা সরিয়ে দিল? এলো কেল্টরা। কে এলো? কেল্ট। কেল্ট হলো কি রকম প্রজাতি ছিল? লম্বা চওড়া, সুন্দর এবং লোহার ব্যবহার জানতো। হ্যাঁ না? এরা ছিল কেল্ট বা কেল্টিক। কেল্টিকদের সরিয়ে, এবার কেল্টিকরা এখানে রাজ্য বানালো। কেল্টিকদের সরিয়ে দিলে একটা নতুন জাতি, কারা এসেছিল? রোমান্স। জোরে বলো, কারা ছিল? রোমান্স। রোমান্সরা উন্নত ছিল কিনা? রোমান্সরা প্রচন্ড উন্নত ছিল। তারা 3-4টা জিনিস নিয়ে এসেছিল ইংল্যান্ডে। কি কি নিয়ে এসেছিল? এক হলো ল্যাটিন ভাষা। কি নো? ল্যাটিন ভাষা। 2 নম্বর হলো ক্রিশ্চিয়ানিটি। আর কি? ক্রিশ্চিয়ানিটি নিয়ে এলো। আর কি? ডেভেলপমেন্ট নিয়ে এলো। হিউজ ডেভেলপমেন্ট নিয়ে এসেছিল। কোন রোমান সম্রাট, রোম থেকে প্রশ্ন হচ্ছে, এখান থেকে প্রশ্নগুলো আসলে শুরু হয়, ঠিক আছে? কোন রোমান সম্রাট প্রথমবার ইংল্যান্ডে এসেছিল? না 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 না, জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার। কে এসেছিল? জুলিয়াস সিজার। প্রথমে এসেছিল জুলিয়াস সিজার, কিন্তু সামান্য জায়গা দখল করতে পেরেছিল। ভিনি ভিডি ভিসি, আমি এলাম, আমি জিতলাম, আমি এলাম, আমি দেখলাম, আমি জিতলাম। ভিনি ভিডি ভিসি, জুলিয়াস সিজার। তো জুলিয়াস সিজার এলেন। জুলিয়াস সিজারের বেশ কিছুদিন পর, বেশ কয়েক বছর পর আরেকজন নতুন রোমান সম্রাট আসছেন। ওনার নাম কি? 40,000 সৈনিক নিয়ে এসেছিলেন, জেনারেল ক্লডিয়াস। কি নাম? জেনারেল ক্লডিয়াস। একজন সাধুও এসেছিলেন। তাহলে ক্লডিয়াস এটা বুঝলাম। একজন সাধুও এসেছিলেন। কি নাম? সেন্ট আগস্টাইন। কি নাম? সেন্ট আগস্টাইন। সেন্ট আগস্টাইন এসে কি করলেন? খ্রিস্টানিটিতে রূপান্তরিত করলেন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে রোমানরা একটা সিভিলাইজড সোসাইটি দিয়েছিল, ইংল্যান্ডকে সিভিলাইজড সোসাইটি বানিয়েছিল। কিন্তু সমস্যা হলো রোমের নিজের। রোম এরপর চলে গেল, নিজের দেশে চলে গেল। তার কারণ বারবেরিয়ানসরা আক্রমণ শুরু করেছিল রোমের উপর। তো রোম তখন নিজের দেশ বাঁচাবে নাকি তার কলোনিকে বাঁচাবে? নিজের কলোনিকে বাঁচানোর দরকার নেই, এখন নিজের দেশ বাঁচাতে হবে। তাই কলোনি থেকে 40,000 যে সৈনিক নিয়ে এসেছিল ক্লডিয়াস, সেই 40,000 সৈনিককে নিয়ে ওরা ফিরে চলে গেল, রোমানরা ফিরে চলে গেল এবং ইংল্যান্ড অসহায় হয়ে গেল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইংল্যান্ডে একটা অব্যবস্থা তৈরি হলো। তার কারণ যে একটা ব্যবস্থা ছিল, সেন্ট্রালাইজ ফোর্স ছিল, সেটা উঠে যখন চলে যাচ্ছে, সমস্ত ইংল্যান্ডে অব্যবস্থা তৈরি হচ্ছে। এবং যেখানে যেরকম জমিদার ছিল, সেই জমিদাররা নিজেদিকে রাজা ঘোষণা করে দিচ্ছে। সবাই হাজারটা ছোট ছোট জমিদার, ছোট ছোট রাজা হয়ে যাচ্ছে। এটাতে বিদেশি শক্তি যারা ছিল তাদের সুবিধা হচ্ছে। ভাইকিংস যারা ছিল, যারা ডাকাত ছিল, জলদস্যু ছিল, তার বারবার আক্রমণ শুরু করছে এবং ফলস্বরূপ ইংল্যান্ড ভেঙে চুরে যাচ্ছে। এটা ইংল্যান্ডের একটা অন্ধকার যুগ চলেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এরপরে আমরা দেখতে পাচ্ছি একজন নতুন রাজা উঠে আসছে, নাম হচ্ছে কিং আর্থার। কি নাম? কিং আর্থার। একটা লিজেন্ডারি কিং। এ নিয়ে তর্ক বিতর্ক আছে যে ছিল কিনা, আদৌ এক্সিস্ট করে কিনা। তো যাই হোক, কিং আর্থার নিয়ে 2-1টা প্রশ্ন আছে আমার জিজ্ঞেস করবে আছে। কিং আর্থার একটা মন্ত্রিমণ্ডলী বানিয়েছিল, যেখানে সব জ্ঞানী গুণী বীর যোদ্ধারা থাকতো। মন্ত্রিমণ্ডলটা মানে কি বলা হতো বিষয়টা? রাউন্ড টেবিল বলা হতো। কি বলা হতো? রাউন্ড টেবিল বলা হতো। এবং এই যে রাউন্ড টেবিল যেটা দেখতে পাই, রানী, কিং আর্থারের যে রানী ছিল, রানীটার নাম কি ছিল? কুইন গেনিভিয়ার। ওই কিং আর্থারের একজন জাদুঘর মন্ত্রী ছিল। কি নাম ছিল? মার্লিন। এগুলো বাস এমনি মনে রাখার জন্য, বুঝতে পারলে? পরীক্ষা আসবে না, জাস্ট মনে রাখার জন্য। তো কিং আর্থারের যুগ পেরিয়ে গেল। তাহলে বলি আমি, একদম প্রথমে পিক্সরা ছিল, তারপরে এলো কেল্টিকরা এলো, তারপরে এলো রোমানরা এলো। কারা এসছে? রোমান। রোমানের পর কিং আর্থার। কিং আর্থার। এরপরে
ইন্টারেস্টিংলি জার্মান থেকে, কোথা থেকে এলো? জার্মান থেকে 3 দল জলদস্যু এলো, অ্যাংলো জাটেস স্যাক্সন, অ্যাংলো জাটেস স্যাক্সন এসছিল এরা, এবং এরা এসে দখল করে নিল ইংল্যান্ডকে। এরা ইংল্যান্ডকে কি করলো? দখল করলো, ইংল্যান্ডকে দখল করছে এরা। অলরাইট, অ্যাংলো জাটেস স্যাক্সন। কিন্তু এদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যাচ্ছে, অ্যাংলো জাটেস স্যাক্সনের মধ্যে লড়াই শুরু হয়ে যাচ্ছে, জাটেস ডিলিটেড হয়ে যাচ্ছে, পড়ে থাকছে অ্যাংলো এবং স্যাক্সন। তখন এরা মিলেমিশে গিয়ে একটা যুগ বানাচ্ছে, নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। যুগটার নাম কি? অ্যাংলো স্যাক্সন যুগ। যুগটার নাম কি? অ্যাংলো স্যাক্সন যুগ। যুগটার নাম অ্যাংলো স্যাক্সন যুগ। অ্যাংলো স্যাক্সন যুগে অনেক লেখাজোখা হয়েছে এবং আমাদের কোর্স মূলত এইখান থেকে শুরু। এই জার্মানিক ট্রাইব যাদেরকে, তাদেরকে টিউটনিক গ্রুপও বলা হয়। কি বলা হয়? টিউটনিক গ্রুপ। এদের যুগে সবদিকে এই অ্যাংলো স্যাক্সন যুগটাতে আমি এবার আলোচনা করছি। অ্যাংলো স্যাক্সন যুগের সবদিকে বিখ্যাত লেখার নাম কি? বিওল। বিওল। কত লাইন ছিল? 3182টা লাইন ছিল। অলরাইট, কে লেখক? আননোন, আমরা জানি না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বিওল। বিওলের মনস্টারগুলোর নাম কি ছিল? গ্রিন্ডেল, মেরিউল, ফায়ার ড্রাগন, 3টা মনস্টার। বিউল কয় খণ্ডে বিভক্ত? 2টো খণ্ডে। বিউল কয় খণ্ডে বিভক্ত? 2টো খণ্ডে বিভক্ত। এটা হলো বিউলফের ব্যাপার স্যাপার। আচ্ছা, এই যুগটাতে, এই অ্যাংলো স্যাক্সন যুগটাতে, মানে বিউলফের যুগটাতে, অ্যাংলো স্যাক্সন যুগটাতে আমরা বেশ কিছু যুদ্ধের কবিতা দেখতে পাই, হিরোইক পোয়েমস দেখতে পাই। হিরোইক পোয়েমস গুলোর নাম বলো। জোরে জোরে। ব্যাটল অফ বুনানবার্গ, ফাইট এট ফিন্সবার্গ, ব্যাটল অফ বুনানবার্গ, ফাইট এট ফিন্সবার্গ, ব্যাটল অফ মেলডন, উইথসিথ, ওয়ালডিহা, রাইট? বিওলফ এবং বিওলফ নিজে। অলরাইট, এছাড়াও এলিজি ছিল কিছু, মানে দুঃখের কবিতা। কি কি বলো? দ্য সিফারার, হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, দ্য রুইন, উলফ এন্ড এড ওয়াচার, এগুলো হলো এলিজি। এগুলো হলো এলিজি, মানে দুঃখের কবিতা। আচ্ছা, ধর্মের কবিতাও কিছু কিছু ছিল, বলো। ফিনিক্স, ড্রিম অফ দ্য রুট, জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, খ্রিস্টান সাটান, তাই না? এগুলো ছিল ধর্মের কবিতা, রিলিজিয়াস পোয়েম। এছাড়াও, কবিতাগুলো ছাড়াও কিছু প্রোজ ওয়ার্ক হয়েছিল। কি হয়েছিল? লেখাজোখা, গল্পের ছলে লেখাজোখা, ট্রান্সলেশন হয়েছিল। 3 জন প্রোজ রাইটারের নাম বলো আমাকে। অ্যালফ্রেড, উলফস্টান, কিং অ্যালফ্রেড। কি নাম? কিং অ্যালফ্রেড। তাহলে অ্যালফ্রিক, উলফস্টান আর কিং অ্যালফ্রেড। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, 2 জন কবিও ছিলেন যারা কবিতাগুলো লিখেছিলেন, ধর্মের কবিতাগুলো। সিনিউল আর কিডবন। সিনিউল আর কিডবন। এদের কথা কার মাধ্যমে জানতে পারি? সিনিউল এবং কিডবনের কথা কার ঐতিহাসিক বর্ণনা থেকে জানতে পারি? বেদে। বেদে। ওকে, দ্যাটস ভেরি গুড। এটা ভালো হয়েছে, প্রস্তুতি ভালো হয়েছে। কিং অ্যালফ্রেডকে আমি এবার আনতে চাইবো, যে একজন প্রোজ রাইটার ছিলেন এবং মহারাজাও ছিলেন। কিং অ্যালফ্রেড। কি নাম? কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেডের 2টো কর্তৃত্ব বলো। কি কি করেছিলেন কিং অ্যালফ্রেড? 5টা বই ট্রান্সলেট করেছিলেন আর ট্রিটি অফ ওয়েডমোর, ট্রিটি অফ ওয়েডমোর করেছিলেন। ট্রিটি অফ ওয়েডমোর কাতে কাতে হয়েছিল? ডেন্সের সাথে, ডেন্সের ভাইকিংসদের সাথে কিং অ্যালফ্রেডের, ডেন্সের ভাইকিংসদের সাথে কিং অ্যালফ্রেডের। কি বলা হয়েছিল ট্রিটি অফ ওয়েডমোরে? কি বলা হয়েছিল? যে এই দুটো জাতির মধ্যে বেশি করে বিয়ে হবে, দুটো জাতির মধ্যে বেশি করে বিয়ে হবে, তাই না? আর আর কি হয়েছিল? এই ডেন্সের ডাকাতদের, যাদের নাম ছিল দা আর্মি, কি নাম ছিল? দা আর্মি, তাদেরকে একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছিল ওখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? দা আর্মি এবং দা আর্মি ভার্সেস কিং আর্থার, নাকি? দা আর্মি কারা ছিল? ডেন্স ডাকাতরা। আর্মি মানে আর্মি নয়, কিন্তু নাম দিয়েছিল ওরা নিজেদেরকে আর্মি, বুঝতে পারলে? কিন্তু ওরা ডাকাতের দল ছিল। দা আর্মি ভার্সেস কিং আর্থার। কিং আর্থার। আচ্ছা, কিং, দেখ কত ভুল বলছিলাম। কিং অ্যালফ্রেড, কিং অ্যালফ্রেড, কিং অ্যালফ্রেড। পরীক্ষায় খেয়াল রাখবে কিন্তু, আর্থার যেন না হয়ে যায়। কিং অ্যালফ্রেড। আচ্ছা, কিং অ্যালফ্রেড 5টা ট্রান্সলেশন করেছিলেন। কে বলবে? তুমি। প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি, হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, ওরিসাস, কনসোলেশন অফ ফিলসফি, বোয়েথাস, বেদের সেলেস্টিয়াল হিস্ট্রি অফ। তুমি বলতে পারবে? পরিষ্কার ভাবে বলো, জোরে। আর দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড,
ওড়িশা স্যার আর পেস্টোরাল কেয়ার আর আরেকটা এটা মনে রাখবে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এটা দুইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, কিছু প্রশ্ন আছে যেগুলো আমি আরো জিজ্ঞেস করবো এই অ্যাংলো স্যাক্সন যুগ থেকে। অ্যাংলো স্যাক্সন যুগের হিরোইক পোয়েমসগুলো বলে দিলে, অ্যাংলো স্যাক্সন যুগের এলিজিগুলোও বলে দিলে, অ্যাংলো স্যাক্সন যুগের রিলিজিয়াস পোয়েমসগুলো বলে দিলে, অ্যাংলো স্যাক্সন যুগের প্রোজ রাইটারদের নামও বলে দিলে। এবং অ্যাংলো স্যাক্সন যুগের 3 জন প্রোজ রাইটারের নাম ছিল অ্যালফ্রিক, উলস্টান, কিং অ্যালফ্রেড, তাই না? কিং অ্যালফ্রেডের 5টা ট্রান্সলেশনও বলে দিলে তোমরা, ঠিক আছে? কিন্তু অ্যালফ্রিক কি লিখেছে আর উলস্টান কি লিখেছে, এটা হলো প্রশ্ন। উলস্টান কি লিখেছে? সার্মো লিউপিয়াড অ্যাংলোস, উলস্টান সার্মো লিউপিয়াড অ্যাংলোস। আর অ্যালফ্রিক কি লিখেছে? বলো বলো। হ্যাঁ, গ্রামার লিখেছে। প্রথমে অ্যালফ্রিক কি লিখেছে? গ্রামার। লাইফ অফ সেন্টস লিখেছেন। আর কি? ক্যাথলিক হোমিলিজ লিখেছেন অ্যালফ্রিক, তাই না? ভেরি গুড, ভেরি গুড, এই পোর্শনটা ঠিক আছে। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগে নিশ্চিতভাবে একজন মহান রাজা ছিলেন কিং অ্যালফ্রেড, যিনি ট্রিটি অফ ওয়েডমোর করিয়েছিলেন, নো ডাউট। কিন্তু এর পরেও ডাকাতরা থামেনি, মাঝে মধ্যে আক্রমণ করতই। কিং অ্যালফ্রেডের নাতি হ্যারোল্ড দ্য সেকেন্ড একবার লড়াই করলো এবং ডাকাতদের পুরোপুরি পরাজিত করলো। কিন্তু দুর্ভাগ্য চক্রে সেই যুগেই আবার ফ্রান্সের যোদ্ধারা আক্রমণ করলো। সেই যুগেই, সময়টা ছিল 1066, সময়টা ছিল 1066। অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজা হলো কিং হ্যারোল্ড দ্য সেকেন্ড, কিং হ্যারোল্ড দ্য সেকেন্ড। এ খুব বীর রাজা ছিল, বীর মহান যোদ্ধা ছিল হ্যারোল্ড দ্য সেকেন্ড। হ্যারোল্ড দ্য সেকেন্ডের সাথে 1066 এর ফ্রান্সের কোন জমিদারের লড়াই হয়েছিল? উইলিয়াম দ্য কনকারার। কে জিতলো? হ্যারোল্ড হেরে গেল আর উইলিয়াম দ্য কনকারার জিতে গেল। কে জিতে গেল? উইলিয়াম দ্য কনকারার। উইলিয়াম দ্য কনকারার কোথাকার জমিদার ছিল? হ্যাঁ, ফ্রান্স তো বড় জায়গা, একটা নির্দিষ্ট জমিদারি ছিল, জায়গাটার নাম কি? নরম্যান্ডি, ডিউক অফ নরম্যান্ডি। উইলিয়াম দ্য কনকারার ডিউক অফ নরম্যান্ডি, ডিউক অফ নরম্যান্ডি, বুঝতে পারলি? নরম্যান্ডি জমিদার ছিল। তো ফ্রান্সেরই অনেক তো জায়গা থাকে, জমিদারি থাকো, তো কোথাকার জমিদার ছিল? নরম্যান্ডির জমিদার ছিল। তো ডিউক অফ নরম্যান্ডি, উইলিয়াম দ্য কনকারার এসে জিতে নিল। তারপরে এই যুগটা শেষ হয়ে যাচ্ছে, এই অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হয়ে যাচ্ছে, অ্যাংলো স্যাক্সন যুগ শেষ হয়ে যাচ্ছে। তাহলে শেষ রাজা কে ছিল? হ্যারোল্ড দ্য সেকেন্ড, হ্যারোল্ড দ্য সেকেন্ড ভার্সেস কার সাথে লড়াই হলো? উইলিয়াম দ্য কনকারার, উইলিয়াম দ্য কনকারার। এবং এরা হেরে গেল। এরপর যুগ শুরু হলো অ্যাংলো নরম্যান যুগ। যুগটার নাম কি? অ্যাংলো নরম্যান। আচ্ছা, এই যুগটা 1066 থেকে শুরু, ক্লিয়ার? 1066 যুদ্ধটার নাম কি ছিল? ব্যাটল অফ হেস্টিংস, ব্যাটল অফ হেস্টিংস, ব্যাটল অফ হেস্টিংস। এই যুগটাতে অনেক কিছু লেখাজোখা হয়েছে। আবার তার মধ্যে একটা স্টাইল বল, একটা লেখার স্টাইল বল। ম্যাট্রিক্যাল রোমান্সেস, ম্যাট্রিক্যাল রোমান্সেস। কি নাম? ম্যাট্রিক্যাল রোমান্সেস। আরেকটা অ্যালিটারেটিভ পোয়েম, অ্যালিটারেটিভ পোয়েম। আরেকটা কি? রিলিজিয়াস পোয়েম। হ্যাঁ না? এই তিনটা জিনিস হয়েছিল। তাহলে অ্যালিটারেটিভ পোয়েমস, ম্যাট্রিক্যাল রোমান্সেস আর কি রিলিজিয়াস পোয়েমস, এই তিনটা জিনিস ভালো করে হয়েছিল। আমাকে বলো, অ্যালিটারেটিভ ক্যাটাগরির মধ্যে তুমি বলবে, অ্যালিটারেটিভ ক্যাটাগরির মধ্যে 3-4টা নাম বলো। অ্যালিটারেটিভ পোয়েম কি কি লেখা হয়েছিল? পার্ল, পেশেন্ট, পিউরিটি, সার গাউইন এন্ড গ্রিন নাইট। পার্ল, পেশেন্ট, পিউরিটি, সার গাউইন এন্ড গ্রিন নাইট। ওকে। ম্যাট্রিক্যাল রোমান্সেস এর মধ্যে কি কি ছিল? ম্যাটার অফ রোম, ম্যাটার অফ ব্রিটেন, ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ ইংল্যান্ড। কারেক্ট, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, রিলিজিয়াস পোয়েমের মধ্যে কয়েকটা নাম বলো। ওরমুলাম, কারসার মুন্ডি, দাউলে নাইটেঙ্গেল, সিনার্স বিহেভিয়ার আর প্রিক অফ কনসাইন্স, নাকি? এই সমস্ত লেখা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, ম্যাডাম তুমি বলবে, যে কেউ বলতে পারো, বাই দ্য ওয়ে, এই যে রিলিজিয়াস পোয়েমগুলো লেখা হয়েছিল, এতে কমন থিম বা কমন টপিক কি ছিল? রিলিজিয়াস ভাগ্য, নরক যন্ত্রণা, ভালো কাজে ভালো ফল, ক্রিশ্চিয়ানিটির প্রমোশন, বুঝতে পারলে? এই সমস্ত ধর্মটাকে বেশি করে তুলে ধরা হতো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক, রিলিজিয়াস পোয়েমেই তো। তো রিলিজিয়াস পোয়েমের মধ্যে নরক যন্ত্রণা থাকবেই, ভালো কাজে স্বর্গের সুখ থাকবে, যীশু খ্রিস্ট কি কি ভালো কাজ করেছেন থাকবে, 7টা ডেডলি সিন কি কি সেইগুলো বারবার উঠে আসে, বিবেক যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি থাকছে। ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা পাচ্ছি। আর প্রশ্ন হলো, অ্যাকর্ডিং টু বোডেল, বোডেল বলে একজন সমালোচক ছিলেন, উনি বলেছিলেন ম্যাট্রিক্যাল রোমান্সেস গুলোকে 4 ভাগে ভাগ করা গেছে। সেই 4টা ভাগ কি কি তুমি বলবে? বলো।
ইয়েস, কিন্তু দেখো কিরকম কোয়েশ্চেনটা ঘোরালাম। ঠিক আছে, অ্যাকর্ডিং টু বোডেল, ঠিক আছে, বোডেল বলে একজন সমালোচক আছে, কিন্তু উনি ওই কথাটাই বলেছিলেন যে 4 ধরনের আছে ভাগগুলো। কি কি? ম্যাটার অফ রোম, ম্যাটার অফ ফ্রান্স, ম্যাটার অফ ইংল্যান্ড, ম্যাটার অফ ব্রিটেন। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা, ম্যাটার অফ রোম কোন গল্পগুলো আলোচনা করে? ট্রয়ের যুদ্ধের গল্পগুলো, ট্রয়, তারপর সেই প্রাচীন গ্রিস, প্রাচীন রোমান সাম্রাজ্য, জিউস, হেরা, পোসাইডেন, ওই সমস্ত গল্পগুলো, বুঝতে পারলে? ওইগুলো বেশি করে আলোচনা করে ম্যাটার অফ রোমে। আচ্ছা, ম্যাটার অফ ব্রিটেনে কোন গল্পগুলো আলোচনা হয়? কিং আর্থার, কিং আর্থারের, কারণ শুধু ইংল্যান্ডের রাজা ছিল না, পুরো ব্রিটেনের রাজা ছিল কিং আর্থার। তো ম্যাটার অফ ব্রিটেনে কিং আর্থার। আর ম্যাটার অফ ইংল্যান্ডে কিং হর্ন, হ্যাভলক দ্য ডেন, এমনি আছে, দেখ বোধহয় আছে না? কিং হর্ন, হ্যাভলক দ্য ডেন, মানে ইংল্যান্ডের যারা বিখ্যাত লিজেন্ড তাদের কথা। আর ম্যাটার অফ ফ্রান্সে চার্লি ম্যাগনে, এমনি কিছু আছে, দেখ, চ্যাসন ডি রোনাল্ড, এই সমস্ত ফ্রান্সের সব লিজেন্ডদের কথা আছে, বুঝতে পারলে? এই সমস্ত। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি পার্ল, পেশেন্ট, পিউরিটি, সার গাউইন অ্যান্ড গ্রিন নাইট বলি, পার্ল, পেশেন্ট, পিউরিটি, সার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, যেগুলো হচ্ছে অ্যালিটেটিভ রোমান্স, যেগুলো হচ্ছে অ্যালিটেটিভ রোমান্স নয়, অ্যালিটেটিভ পোয়েম, অ্যালিটেটিভ পোয়েম। তো পার্লের গল্পটা আমাদের সানিয়া ম্যাডাম বলছে। সানিয়া ম্যাডাম পার্লের গল্পটা বলবে। পার্লে কি হয়েছে? হ্যাঁ, একদম ঠিক বলছো, একদম ঠিক বলেছে, একদম এই ইনফরমেশন গুলো ঠিক। একটা বাবা আছে, তার একটা 4 বছরের মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল মার্গারেট। মার্গারেট মারা যাচ্ছে, তো মেয়েটাকে কবর দেওয়া হচ্ছে। বাবাটা প্রায় শতই তার মেয়ের কবরে যায়, চোখের জল ফেলে। একদিন ঘুমিয়ে যাচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে তার মেয়ে স্বর্গে পৌঁছে গেছে, এবং স্বর্গে সে খুব সুন্দর অ্যাঞ্জেলের মতো রয়েছে। সে স্বর্গের সুখগুলো বলছে। তার বাবা তার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, মাঝে একটা নদী রয়েছে, মেয়েটা বারণ করছে যে এটা পার করো না, কিন্তু তার বাবাটা সামনে যাওয়ার চেষ্টা করছে। তখন ঘুম ভেঙে যাচ্ছে। খুব সুন্দর বলেছো তুমি। আচ্ছা, এটা হলো পার্লের গল্পটা। পেশেন্টের গল্পটা কে বলতে পারবে? মূল কথাটা, পেশেন্টের মূল কথা, পেশেন্ট মানে হলো ধৈর্য, পেশেন্ট মানে ধৈর্য। অ্যাংলো নরম্যান এই যে অ্যালিটেটিভ পোয়েমটা আছে, এর মূল কথা হলো ধৈর্য রাখতে হবে। ঈশ্বরের দর্শন পেতে গেলে এবং ধর্মের পথে চলতে গেলে ধৈর্য রাখতে হয়, বুঝতে পারলে কিনা? সেই জন্য নাম দেওয়া হয়েছে পেশেন্স। সেই জন্য নাম কি দেওয়া হয়েছে? পেশেন্স। আচ্ছা, পিওরিটি, তারপর আরেকটা কবিতা পাই, পিওরিটি। পিওরিটিতে কি পাই? পবিত্রতা। পিওরিটি মানে পবিত্রতা। বলছে মন যদি পবিত্র না থাকে, তুমি যতই পূজা পাঠা করো কিছু লাভ নেই, ঠিক আছে? তাহলে পবিত্রতা চাই, যেটা পিওরিটিতে বলা হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা অ্যাংলো নরম্যান যুগের একটা রিলিজিয়াস পোয়েম, যেখানে বলা হয়েছে মনের পবিত্রতা খুব জরুরি কোনো কিছু ঈশ্বর দর্শনের জন্য। ক্লিয়ার না ক্লিয়ার নয়? মানে সৎ পথে যাওয়ার জন্য। এটা হলো পিওরিটির গল্প। এছাড়াও একটা খুব সেলিব্রেটেড গল্প আছে, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট, যেটা 5এও আসতে পারে। স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইটের গল্পটা কে বলতে পারবে এক কথায়? দেবরাজ, 2 মিনিট লাগুক, নো প্রবলেম, বল। কিং আর্থার রাজসভায় বসেছিল, হঠাৎ করে সবুজ ড্রেস পরা একটা নাইট ঢুকে যাচ্ছে। নাইটে এসে চ্যালেঞ্জ করছে, আমার কাছে একটা কুঠার আছে, কুঠার দিয়ে আমার ঘাড়ে আঘাত করো, যে আঘাত করবে তাকেও কিন্তু আমি আঘাত করব। হ্যাঁ না? কেউ উঠছে না। স্যার তখন কিং আর্থার কি করছে? একটা স্পিচ দিচ্ছে, এবং সেই স্পিচ শুনে স্যার গাউইন উঠে দাঁড়াচ্ছে, এবং গাউইন কুঠার নিয়ে আঘাত করছে। সেই গ্রিন নাইটের মাথা কেটে যাচ্ছে, রাজমহলে গড়াতে শুরু করছে, এবং গ্রিন নাইটটা অমর ক্যারেক্টার ছিল, একটা ইমর্টাল ক্যারেক্টার, সে আবার মাথা লাগিয়ে নিচ্ছে, বুঝতে পারলে? স্যার গাউইন তো চমকে যাচ্ছে। স্যার গাউইন 1 বছর সময় চেয়ে নিচ্ছে, এবং সেই গ্রিন নাইট তাকে 1 বছর সময় দিয়ে গ্রিন নাইট চলে যাচ্ছে। 1 বছর শেষ হচ্ছে, ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছে স্যার গাউইন। তারপর গাউইন ওই জঙ্গলে ফিরে যাচ্ছে খুঁজবার জন্য গ্রিন নাইটকে তো খুঁজে পাচ্ছে না, একটা লেডিকে দেখতে পাচ্ছে। সেই লেডি তাকে একটা গ্রিডেল দিচ্ছে, সেই গ্রিডেল নিয়ে তার প্রাণ বাঁচছে। হ্যাঁ না? এটা হলো স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইটের গল্প। ওকে, তাহলে পার্ল, পেশেন্ট, পিউরিটি, স্যার গাউইন অ্যান্ড গ্রিন নাইট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এরপরে আমাকে বলো, ম্যাট্রিক্যাল রোমান্সেস গুলো আলোচনা করলাম। রিলিজিয়াস পোয়েম অনেকগুলো আছে। রিলিজিয়াস পোয়েমের মধ্যে কারসার মুন্ডি আছে, বিরাট নামটা, কারসার মুন্ডি। আউল অ্যান্ড নাইটিঙ্গেল, প্রিক অফ কনসাইন্স, সিনার্স বিহেভিয়ার। সিনার্স বিহেভিয়ার মানে পাপীরা সব সতর্ক হও, তাই না? কারসার মুন্ডি, প্রিক অফ কনসাইন্স, আউল অ্যান্ড নাইটিঙ্গেল, এইটা একটা বিখ্যাত, এটা 5-এ অনেকবার এসেছে। আউল অ্যান্ড নাইটিঙ্গেল কি রয়েছে ম্যাডাম বলবে? কারেক্ট, সাধুর জীবন এবং গৃহীর জীবন দেখানো হচ্ছে। প্যাঁচা দেবী গুহার মধ্যে থাকে,
এবং ওদের আওয়াজটা কর্কশ, ওরা হলো সাধু আসলে, বুঝতে পারলি? নাইট অ্যাঙ্গেল দেখবি গাছে টাছে ঘুরে বেড়ায়, ঘরে তরে ঘুরে বেড়ায়, খুব সুন্দর গান গায়, এরা হলো গৃহীত জীবন, বুঝতে পারলে? এখানে প্যাঁচা নাইট অ্যাঙ্গেলের জীবনের সমালোচনা করছে, নাইট অ্যাঙ্গেল প্যাঁচার জীবনের সমালোচনা করছে। এইভাবে সাধুর কথাগুলো মানে প্যাঁচার কথাগুলো মোর লজিক্যাল মনে হবে, কিন্তু নাইট অ্যাঙ্গেল কথাগুলো বেশ শ্রুতিমধুর বলে মনে হবে। এইটা হচ্ছে আউল অ্যান্ড নাইট অ্যাঙ্গেলের মূল কথা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এরপরের যুগে আসছি, তাহলে বলো অ্যাংলো নর্মাল বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? অ্যাংলো নর্মাল যুগ। তাহলে আবার বলি আমি প্রথম থেকে, একবার বলবি আমাকে পরপর যুগগুলো একদম যেন মুখস্থ থাকে। একদম প্রথমে কারা ছিল? পিক্সরা। পিক্সের পর কেল্টরা, কেল্টসের পর রোম, রোমের পর কিং আর্থার, আর্থারের পর অ্যাংলো স্যাক্সন, নাকি? অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো স্যাক্সনের পর অ্যাংলো নরম্যান, অ্যাংলো নরম্যান। এইবারে অ্যাংলো নরম্যান যুগ একটা জায়গায় শেষ হচ্ছে, তখন আসছে চসার। তার যুগ আসছে চসার, একজন মহাকবি চসার। এই চসার কিসের জন্য বিখ্যাত? দ্য ক্যান্টারবেরি টেলস। চসারের যুগটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, কি কি? ফ্রেঞ্চ এজ, ইটালিয়ান এজ এবং ইংলিশ এজ। ফ্রেঞ্চ এজে কি লিখছেন? রোমান ডি লা রোজ, রোমান ডি লা রোজ থেকে, রোমাউন্ট অফ দ্য রোজ থেকে, নাকি? ঠিক আছে, তাহলে চসারের আসল লেখা হলো দ্য ক্যান্টারবেরি টেলস। কি লেখা? ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলস একটা বিখ্যাত লেখা, এবং এইটার জন্য চসার বিখ্যাত হয়ে রয়েছেন। ক্যান্টারবেরি টেলসে কটা পূর্ণার্থী পূর্ণ অর্জনে বার হচ্ছেন? 29, 29টা, তাই না? 29টা পূর্ণার্থী। আচ্ছা, এই যে গল্পগুলো রয়েছে, এবং সবাই কি নির্ধারণ করছে? যাবার সময় দুটো করে গল্প বলবো, আসবার সময় দুটো করে গল্প বলবো, এইভাবে অনেকগুলো আমরা গল্প পাবো ক্যান্টারবেরি টেলসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চসারের যুগে চসারই তো হিরো ছিল, নো ডাউট, ঠিক আছে, কিন্তু সাইড হিরো আবার কে কে ছিল? মানে আরো দুজন বিখ্যাত রাইটারের নাম বলো। উইলিয়াম ল্যাংল্যান্ড আর জন গাওয়ার। কি নাম ছিল? উইলিয়াম ল্যাংল্যান্ড আর জন গাওয়ার। কি নাম ছিল? উইলিয়াম ল্যাংল্যান্ড আর জন গাওয়ার। উইলিয়াম ল্যাংল্যান্ড কি লিখেছেন? পিয়ার্স দ্য প্লাউম্যান। উইলিয়াম ল্যাংল্যান্ড কি লিখেছেন? পিয়ার্স দ্য প্লাউম্যান। জন গাওয়ার কি লিখেছেন? ভক্স ক্লেমেন্টিস। ভেরি গুড। উইলিয়াম ল্যাংল্যান্ড লিখছেন পিয়ার্স দ্য প্লাউম্যান, জন গাওয়ার লিখছেন ভক্স দ্য ক্লেমেন্টিস, ভক্স দ্য ক্লেমেন্টিস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা, প্রশ্ন হচ্ছে, পিয়ার্স দ্য প্লাউম্যানের গল্পটা কে বলতে পারবে আমাকে সংক্ষেপে? পিয়ার্স দ্য প্লাউম্যান পাঁচে আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো কে বলতে পারবে? আচ্ছা, সানিয়া বলছি, বলো। একজন পাহাড়ে গেছিল, একজন পথিক পাহাড়ে গেছিল, ম্যালভিন পাহাড় না কি ছিল নামটা, তাই না? হ্যাঁ, তো পাহাড়ে গেছিল, পাহাড়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল নদীর ধারে। তারপর একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে কি দেখছে? একদিকে স্বর্গ, একদিকে নরক। স্বর্গের টাওয়ার আছে, আর নরকের গুহা রয়েছে, আর মাঝখানে একটা জমি রয়েছে। জমিতে সবাই বিভিন্ন ধরনের কাজ করছে। কি কাজ করছে? কেউ চাষ করছে, কেউ ভিক্ষা করছে, কেউ বিজনেস করছে, কেউ লয়ার রয়েছে, কেউ ফ্যাশনেবল জেন্টলম্যান রয়েছে, কেউ বিউটিফুল লেডিজ রয়েছে, মানে একটা মার্কেট প্লেস। আসলে ওই মাটিটা হলো পৃথিবী। ওখানে যে যেমন কাজ করে, হয় সে স্বর্গে যায় শেষ পর্যন্ত, বা নরকে যায় শেষ পর্যন্ত। এই কবিতাটা, পিয়ার্স দ্য প্লাউম্যান কবিতাটা তিনটি খণ্ডে বিভক্ত, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ সব দিকে ছোট, পার্ট বি তার থেকে বড়, পার্ট সি হলো সব দিকে বড়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই গল্পটা যখন আমরা দেখি, এই গল্পটা তাই তো এমনি ছিল তো, তাই তো এমনি ছিল। ওকে, হ্যাঁ, টেক্সট এ, টেক্সট বি, টেক্সট সি করেছিল। কারেক্ট। এখন এই যে গল্পটা আমরা দেখছি, এখানে যখন মার্কেট প্লেসটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে একটা লেডি ছুটে আসছে। লেডির নাম কি ছিল? না, হলি চার্চ, হ্যাঁ ঠিক বলছে। একটা লেডি উপর থেকে নেমে আসছে, যার নাম হচ্ছে হোলি চার্চ, যার নাম হচ্ছে হোলি চার্চ। লেখককে সব কথা বলে যাচ্ছে, যে কোনটা ঠিক কোনটা ভুল সব বুঝিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক তারপরে হোলি চার্চ হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপরে একটা লেডি আসছে, ফ্যাশনেবল লেডি, খুব সুন্দর দেখতে, যার নাম ছিল কি বলো? লেডি মিড। তো ও আসলে কি রিপ্রেজেন্ট করে? লেডি মিড, গ্রিড, লোভী ছিল মেয়েটা, নাকি? লেডি মিড আসছে। এই লেডি মিড কাউকে বিয়ে করতে চায়। কাকে বিয়ে করতে চায়? ফলস্যুটকে বিয়ে করতে চায়। তারপর ওখানে হঠাৎ করে থিওলজি চলে আসছে, মানে ধর্ম চলে আসছে, এবং ধর্ম বলছে বা থিওলজি বলছে যে আমি বিয়ে করতে দেব না। তখন এরা কোর্টে যাচ্ছে, কোর্টের পুলিশ দেখে ফলস্যুট পালিয়ে যাচ্ছে। শুধু লেডি মিড ধরা পড়ে যাচ্ছে। কি হচ্ছে? লেডি মিড ধরা পড়ে যাচ্ছে। লেডি মিডকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? রাজমহলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং লেডি মিডকে ওখানে তখন রাজা যে ছিল, যে দয়ালু রাজা ছিল, সে সবাইকে বলছে যে কেউ কি একে বিয়ে করতে চাও? ওখানে একটা যোগ্য নাইট ছিল, সে নাইটের নাম কি?
কনসায়েন্স কে বলছে যে তুমি বিয়ে করো লেডি মিডকে, কিন্তু কনসায়েন্স বলছে না আমি বিয়ে করব না, নইলে আমিও লোভী হয়ে যাব, তাই না? তখন কনসায়েন্স যখন না করে দিচ্ছে, রাজা তখন আরেকজনকে বলছে যে তুমি এর সাথে সাথে থাকবে, তার নাম কি? রিজন। এটা হলো পিয়ার্স দা প্লাউম্যানের গল্পটা। এখানে সেই যুগের সোসাইটিটা কেমন ছিল খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। এটা একটা ড্রিম অ্যালিগরি, স্বপ্নের মাধ্যমে, কিন্তু এবং অ্যালিগরি মানে গভীর অর্থ আছে এটা, এবং এটা এক্স্যাক্টলি সেই যুগে কিরকম কারাপশন ছিল, সেই যুগের সোসাইটিটা কেমন ছিল, সেগুলো সবই আমরা দেখতে পাই পিয়ার্স দা প্লাউম্যানে, রিটেন বাই উইলিয়াম ল্যাংল্যান্ড। ক্লিয়ার নয়? ওকে, এরপরে আসছি, পরের অংশ হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ডের না হয় পেয়ে গেলাম আমরা পিয়ার্স দা প্লাউম্যান। আচ্ছা, জন গাওয়ার কি পাবো? ভক্স ক্লেমেন্টিস। কি পাচ্ছি? ভক্স ক্লেমেন্টিস, ভক্স ক্লেমেন্টিস। অলরাইট, চসারের যুগটা এইভাবে শেষ হচ্ছে। আচ্ছা, আমাকে এখানে প্রশ্নের উত্তর দাও, কয়েকজন ইংলিশ চসারিয়ানদের নাম বলো এবং কয়েকজন স্কটিশ চসারিয়ানের নাম বলো। মানে চসারকে লক্ষ্য করে বেশ কিছু ইংলিশ মানুষজন তাকে ফলো করছিল, আর স্কটল্যান্ডের কিছু মানুষজন কবিরা ফলো করতে শুরু করেছিল। যারা ইংলিশরা ফলো করছিল তাদের বলা হয় ইংলিশ চসারিয়ান, আর যারা স্কটল্যান্ড থেকে ফলো করতে শুরু করেছিল তাদের বলা হয় স্কটিশ চসারিয়ান। এরা চসারের অনুকরণে লিখতে শুরু করেছিল। এদের নামগুলো একটু বলো, কে বলতে পারবে? ম্যাডাম তুমি বলো। কুমকুম। স্কটিশ চসারিয়ান, গেভিন ডগলাস স্কটিশ চসারিয়ান, আর উইলিয়াম ডানভার, উইলিয়াম ডানভার দেখতে পেলে? জেমস ওয়ান। আর কি ইংলিশ চসারিয়ান গুলো বলো? থমাস অক্লেভ আর হকলেভ নাকি? জন লিডগেট নাকি? ওকে ফাইন, স্টিফেন হফস, রাইট? ওকে, তাহলে চসারের যুগের পর আরেকটা যুগ আসছে, নাম হচ্ছে রেনেসা যুগ। কি নাম? রেনেসা যুগ, নবজাগরণের যুগ। এই যুগটার নাম হচ্ছে নবজাগরণের যুগ। চসারের পরে আসছে রেনেসা যুগ। বাই দ্য ওয়ে, চসারের যুগে এত তাড়াতাড়ি শেষ হতে দেবো না আমি। চসারের যুগের কিছু সোশিয়াল হিস্ট্রি আমাদের জানা দরকার। চসারের যুগটাতে চার্চ ভয়ানক রকম শক্তিশালী হয়ে গেছিল, তার কারণ ক্রিশ্চিয়ানিটি স্প্রেড হয়ে গেছে ইতিমধ্যে। চার্চ হলো ঈশ্বরের প্রতিনিধি বলা যাচ্ছে। ক্যাথলিক চার্চগুলো ভয়ানক রকম শক্তিশালী হয়ে গেছিল তখন, এবং এই চার্চগুলোর সাথে রাজাদের লড়াই শুরু হয়ে গেছিল। রাজাদের লড়াই শুরু, রাজা বলছিল আমরা বেশি শক্তিশালী, চার্চ বলছিল আমরা বেশি শক্তিশালী, এবং আলটিমেটলি চার্চ এবং রাজার মধ্যে ক্ল্যাশ তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত রাজা জয়ী হচ্ছে। রাজা নিজের সৈনিক পাঠাচ্ছে এবং চার্চের ভেতরে গিয়ে একটা সাধুকে মেরে ফেলা হচ্ছে। কোন রাজা সৈনিক পাঠিয়েছিল এবং কোন সাধুকে মেরে ফেলা হয়েছিল এটা বলো? হেনরি সেকেন্ড ছিল রাজাটা যে সৈনিক পাঠিয়েছিল, এবং কাকে মার্ডার করা হয়েছিল? থমাস বেকেটকে। থমাস বেকেটকে মার্ডার করা হয়েছিল, যেটা মার্ডার ইন ক্যাথিড্রালে পাই। ক্লিয়ার নয়? ওকে, দ্যাটস ভেরি গুড। আর কি হয়েছিল চার্চের এই যুগে? হাইলি করাপ্টেড হয়ে গেছিল চার্চ, প্রচন্ড করাপ্টেড হয়ে গেছিল। স্বর্গের টিকিট বিক্রি করতে শুরু করেছিল চার্চ এই যুগে। ক্যাথলিক চার্চ প্রচন্ড করাপ্টেড হয়ে গেছিল এবং স্বর্গের টিকিট বিক্রি করতে শুরু করেছিল। আর কি হয়েছিল এই যুগে? লোলার্ড মুভমেন্ট শুরু হয়েছিল, মানে ধর্মকে শুদ্ধিকরণ, ধর্মের শুদ্ধিকরণ, এই আন্দোলন শুরু হয়েছিল। নাম কি? মর্নিং স্টার কাকে বলা হয়? জন ওয়াইক্লিফকে। কি নাম? জন ওয়াইক্লিফ। মর্নিং স্টার বলা হয়। ধর্মকে শুদ্ধ করতে বেরিয়েছিল, কিন্তু লোলার্ড মুভমেন্টকে শেষ পর্যন্ত চার্চ ধ্বংস করে দিয়েছিল। বুঝতে পারলে কিনা? আচ্ছা, এই যুগে একটা বড় সড়ো রোগ হয়েছিল, যেটাতে প্রায় 1/3 মানে 3 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ মরে গেছিল। কি নাম ছিল সেই রোগটা? ব্ল্যাক ডেথ, যেটা প্লেগ ছিল। যেটা কি ছিল? প্লেগ। প্লেগ কিসের মাধ্যমে ছড়িয়েছিল? ইঁদুরের মাধ্যমে। ব্ল্যাক রুট, তারা কিসের মাধ্যমে এসেছিল? ব্ল্যাক র্যাট এসেছিল সিল্ক রুটের মাধ্যমে। অলরাইট, এবং ইংল্যান্ডে ছড়িয়ে গেছিল। এই যুগে এই যে ব্ল্যাক ডেথ হলো, তারপরে ব্ল্যাক ডেথ হয়ে যাওয়ার পর ইংল্যান্ডে একটা কৃষক বিদ্রোহ হয়েছিল। কত সালে হয়েছিল? দ্যাটস গো 1381। ব্ল্যাক ডেথ কত সালে হয়েছে? 1349। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে চসারি যুগ শেষ হয়ে যাচ্ছে। তারপরে আসছে একটা নতুন যুগ, এটা হলো পড়াশোনার যুগ, জ্ঞানের যুগ, লেসনের যুগ। সেটা হলো রেনেসাঁ, নবজাগরণ। নবজাগরণ আসলে তৈরি হয়েছিল ইটালিতে। কোথায় হয়েছিল? ইটালি থেকে ছড়িয়ে পড়লো বিভিন্ন দেশে, এবং ইংল্যান্ডেও তার প্রভাব এসেছিল। অলরাইট, ইংল্যান্ডে একটা ছাপাখানা বানিয়েছিলেন একজন মহান ব্যক্তি। সেই ব্যক্তি জার্মানির গুটেনবার্গের কথা বলছি না, ইংল্যান্ডে কে ছাপাখানা বানিয়েছিল সেটা বলো? উইলিয়াম ক্যাক্সটন। কি নাম ছিল? উইলিয়াম ক্যাক্সটন। যখন ছাপাখানা বানিয়ে দিলেন, হাজার হাজার বই ছড়িয়ে পড়লো, জ্ঞান চারিদিকে ছড়িয়ে পড়লো, সবাই জানতে শিখলো যে এইটা রিয়েলিটি আর এটা রিয়েলিটি নয়।
বুঝতে পারলে? এবং নলেজ চারিদিকে ছড়িয়ে পড়লো, নলেজ ভার্সেস ট্র্যাডিশন হয়ে গেল অনেক জায়গায়, জ্ঞানের সাথে ট্র্যাডিশনের ক্লাস হতে শুরু করলো এই সময়টাতে। ইউনিভার্সিটি, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো সব রাইটার্সরা বেরিয়ে এলো এই যুগে। ইউনিভার্সিটি উইথস কথা পাই এই যুগটাতে, রেনেসাঁ যুগটাতে কাদের কথা পাই? ইউনিভার্সিটি উইথস কথা পাই। ইউনিভার্সিটি উইথস কে কে ছিল, কে বলতে পারবে? ক্রিস্টোফার মার্লো, থমাস ন্যাশ, লিলি পিলি, রাইট? লিলি পিলি আর গ্রিন, লিলি পিলি, গ্রিন আর ন্যাশ, মার্লো। আচ্ছা, এগুলোর মধ্যে হেড কে ছিল এই যে ইউনিভার্সিটি? ক্রিস্টোফার মার্লো। কি নাম? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো দুটো অমর লেখার নাম বলো, মানে অসাধারণ লিখেছেন। এডওয়ার্ড দ্য সেকেন্ড, এটা একটা ট্র্যাজেডি ছিল। আর ডক্টর ফস্টাস, ট্র্যাজিক ডেথ অফ ডক্টর ফস্টাস। অলরাইট, ডক্টর ফস্টাসের গল্পটা গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। গল্পটা কুমকুম বলছে। সুদীপা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ওই তো মনে আছে ম্যাডামের। বলো, আমি বলে দিচ্ছি। জার্মানির একটা ডাক্তার ছিল, ডাক্তার বলছি, জার্মানির একটা পণ্ডিত মানুষ ছিল। ডক্টর ফস্টাস তো ডাক্তার বলে দিচ্ছি। আচ্ছা, ক্রিস্টোফার মার্লো একটা বই লিখছে, তুই শোন ভালো করে, তোকে জিজ্ঞেস করবো আমি, ঠিক আছে ভাই? তোকে জিজ্ঞেস করবো কিন্তু তুই মনে রাখ ভালো করে। ডক্টর ফস্টাস কার লেখা? ক্রিস্টোফার মার্লোর লেখা। কার লেখা? ক্রিস্টোফার মার্লোর লেখা। জার্মানিতে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন যিনি সব পড়াশোনা কমপ্লিট করে দিলেন, ইংলিশ, বেঙ্গলি, সব লিটারেচার, জার্মান লিটারেচার সব শেষ। তখন পণ্ডিত ব্যক্তি ভাবলেন যে আমাকে আরো পড়াশোনা করতে হবে, মানে আরো জানতে হবে। তখন তার বন্ধুরা কেউ সাজেস্ট করলো, তুই তো তাহলে এক কাজ কর, কালা জাদু পড়তে শুরু কর, ডাইনি বিদ্যা পড়তে শুরু কর, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক পড়তে শুরু কর। তখন ভাবলো, বাহ, গুড সাজেশন, ইউ আর এ গুড ফ্রেন্ড, রাইট? এরকম করে বললো। তো ভাবলো যে তাহলে আমি এক কাজ করি, ব্ল্যাক ম্যাজিক পড়তে শুরু করি। তো ব্ল্যাক ম্যাজিক পড়তে শুরু করলো। যখন ও ব্ল্যাক ম্যাজিক পড়তে শুরু করলো, জানতে পারলো যে শয়তানের সাথে সংযোগ করা সম্ভব। তো ও ব্ল্যাক ম্যাজিক শিখে একটা দৈত্যকে ডাকছে। দৈত্যের নাম ছিল মেফেস্টোফিলিস। দৈত্যের নাম কি ছিল? মেফেস্টোফিলিস। উপস্থিত হচ্ছে, ও হচ্ছে শয়তানের, ও হচ্ছে মেফেস্টোফিলিস একজন দৈত্য। মেফেস্টোফিলিস হলো দৈত্য, যে শয়তানের চাকর বা শয়তানের সার্ভেন্ট। সে বললো আমি শয়তানের সাথে, মেফেস্টোফিলিসকে সে অনেক কিছু জিজ্ঞেস করলো। আর মেফেস্টোফিলিস মানে সেই যুগের গুগল রে, ঠিক আছে, যা জিজ্ঞেস করছে মেফেস্টোফিলিস সব কিছু বলে দিচ্ছে। বললো, বাহ, এইরকম যদি সার্ভেন্ট আমার কাছে থাকে, আমার মনে যা প্রশ্ন আসবে আমি উত্তর পেয়ে যাব। ওকে সব কিছু জিজ্ঞেস করছে, মেফেস্টোফিলিস তাকে উত্তর দিয়ে দিচ্ছে সব কিছু। শেষ পর্যন্ত ও বলল, আমি তোকে আমার সার্ভেন্ট বানাতে চাই। কে বলছে? ডক্টর ফস্টাস। তার উপায় কি বল? বলছে, আমি তো শয়তানের সার্ভেন্ট, তুমি তাহলে শয়তানের সাথে কথা বলো। বললো, ওকে, শয়তানকে তুই যা, শয়তানের কাছে যা, এবং শয়তানকে একটা চুক্তির কথা বল। কি চুক্তি? যে 14 বছর তুই কি করবি, যে শয়তান তোকে অ্যালাউ করবে আমার সার্ভেন্ট থাকতে, এবং তার পরিবর্তে আমি অনন্তকাল পর্যন্ত শয়তানের গোলাম হয়ে থাকতে রাজি আছি, 14 ইয়ার্স। এটা মেফেস্টোফিলিস বললো যে আমি তো চলে যাব, আমি বলে দেবো, কিন্তু তুমি কি এটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছ? দেখ, দৈত্য, কিন্তু তাও একবার ওয়ার্ন করে গেল, ঠিক আছে, কিন্তু বললো হ্যাঁ হ্যাঁ আমি সব ভেবে নিয়েছি, তুই যা। শয়তানের কাছে গেল, এবং শয়তান ওটাতে এগ্রি করছে। তখন রক্তের ছাপ দিয়ে ওরা এগ্রিমেন্ট সাইন হচ্ছে। শয়তান বলল যে 14 বছরের জন্য মেফেস্টোফিলিসকে আমি দিলাম, তুমি এবার ওকে যেমন ইচ্ছা ওকে ব্যবহার করো, আই ডোন্ট কেয়ার, রাইট? তখন মেফেস্টোফিলিসকে নিয়ে ও যা ইচ্ছা করছে, যেখানে সেখানে ঘুরতে চলে যাচ্ছে। শুনেছি নাকি রানী হেলেন বিরাটেই দেখতে যাইতো, ঠিক আছে, রানী হেলেনকে। প্রথমে মেফেস্টোফিলিস যখন দৈত্য মেফেস্টোফিলিস যখন তার গোলাম হলো, তখন সে প্রথমে বললো, আমার জন্য একটা ভালো মেয়ে জোগাড় কর, বিয়ে করবো। কে বললো? ডক্টর ফস্টাস, ঠিক আছে। দৈত্য মেফেস্টোফিলিস যখন তার গোলাম হলো, কার গোলাম হলো? ডক্টর ফস্টাসের। ডক্টর ফস্টাস তাকে বলল, তুমি একটা সুন্দরী মেয়ের ব্যবস্থা করো, যাকে আমি বিয়ে করবো। দৈত্য মেফেস্টোফিলিস বলছে, নো, আই ক্যান নট ডু ইট। কেন? তার কারণ বিয়েটা গডের আন্ডারে পড়ে। তখন ভাবলাম, বেকার সাইন করলাম রে, একটা আমার জন্য একটা সুন্দরী স্ত্রীরও ব্যবস্থা করতে পারছে না। তাহলে ও তখন ভাবতে শুরু করলো যে আই শুড ডু ইট অর নট, না এখনো রিজেক্ট করে দেবো কন্ট্রাক্টটা, ঠিক আছে। তখন মেফেস্টোফিলিসকে আরো জিজ্ঞেস, কিন্তু মেফেস্টোফিলিস বললো বিয়ে হতে পারে না, কিন্তু সুন্দর সুন্দর মেয়ের ব্যবস্থা করতে পারে, ঠিক আছে। ওকে ফাইন, নো প্রবলেম, ঠিক আছে। এবং কি হচ্ছে, তারপরে ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবং ও ভাবলো যে হেলেন নাকি বিরাটেই সুন্দর দেখতেছে, ঠিক আছে, যার জন্য একটা লড়াই হয়েছিল, ঠিক আছে, ট্রয় যুদ্ধ হয়েছিল, চলো আমাকে হেলেনের কাছে নিয়ে চলো। বলছে ঠিক আছে, নিয়ে যাচ্ছি, জো হুকুম।
তো জো হুকুম মেরে আকা নাকি। তো তারপর ওকে নিয়ে চলে যাচ্ছে, হেলেনের সাথে দেখা হচ্ছে এবং সে হেলেনের সাথে সময় কাটাচ্ছে। তারপরে বিভিন্ন রাজা, কিংবদন্তি রাজাদেরও দেখে আসছে। তারপর পোপের কাছে যাচ্ছে, অদৃশ্য হয়ে পোপের নাকে ঘুঁচি লাগাচ্ছে, ঠিক আছে, না যা ইচ্ছা তাই করছে, লোককে ঠকাচ্ছে। এমনি করে করে মজা করে করে 14 বছর পেরিয়ে যাওয়ার কথা। 24 বছর, আমি 14 বলেছিলাম নাকি, ওকে, ফ্লোতে চলে এসেছিল। তো 24 বছরের এইভাবে পার হয়ে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যখন 24 বছর পেরিয়ে যাচ্ছে, নাও কি এখন কি হচ্ছে, তার এবার হোশ ফিরছে যে 24 বছর তো পেরিয়ে গেল, নাও হোয়াট, এবার আমি কি করব, মানে হোয়াট টু ডু, মানে বছর তো শেষ হয়ে গেল। তখন ও শয়তানের কাছে বলছে যে যা হয়েছে হয়েছে, ভুলে যাও, কন্ট্রাক্ট আর মানবো না, ঠিক আছে, এটা যেন কন্ট্রাক্ট ক্যান্সেল করে দাও। কিন্তু শয়তান আর মানছে না, শয়তান তার আত্মাটাকে শেষ পর্যন্ত ধরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এইখানে আমরা দেখতে পাই একজন ব্যক্তি, আমি খুব সংক্ষেপে বললাম, ঠিক আছে, আরও ডিটেলস যখন পড়বো এটা খুবই মজার। একজন ব্যক্তি নিজের আত্মাকে বিক্রি করবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে শুধু জ্ঞানের জন্য, জ্ঞান পাবো, ঘুরবো, জানবো, এই জন্য। তো আমরা রেনেসাঁ স্পিরিটটা তুই দেখতে পাচ্ছিস। তাহলে ডক্টর ফস্টাস কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। এডওয়ার্ড দ্য সেকেন্ড কে লিখেছে? ক্রিস্টোফার মার্লো। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে, আমরা না হয় রেনেসাঁ যুগ পড়লাম, আচ্ছা রেনেসাঁ যুগের পরের যুগটা গোল্ডেন এজ বলা হয়। রেনেসাঁ যুগের পরের যুগটা কি বলা হয়? গোল্ডেন এজ, মানে রানী এলিজাবেথের যুগ বা উইলিয়াম শেক্সপিয়ারের যুগ। কিন্তু বীজ বপন হচ্ছে এইখান থেকে, মানে নলেজ স্প্রেড করতে শুরু করছে এই রেনেসাঁ যুগ থেকে, বুঝতে পারলে? এবং রানী এলিজাবেথের যুগে তার বলতে পারি সম্পূর্ণ বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, যেখানে উইলিয়াম শেক্সপিয়ারকে দেখতে পাচ্ছি, আমরা অন্যান্য মহান লেখকদের দেখতে পাচ্ছি। রানী এলিজাবেথের যুগের কথা বলি যদি, মানে রেনেসাঁ যুগ পর্যন্ত আমি লিখেছিলাম, রেনেসাঁ যুগের পরের যুগটা হচ্ছে রানী এলিজাবেথের যুগ। রানী এলিজাবেথের যুগ, সিংহাসনে বসলেন রানী এলিজাবেথ এবং সাহিত্যের দিক থেকে কলম ধরলেন উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার কটা সনেট লিখেছিলেন বলবে? 154টা সনেট লিখেছিলেন। কটা নাটক লিখেছিলেন বলো? 37টা, 37 প্লেস আর 154টা সনেট। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেটগুলো কে ছেপেছিলেন বলো? থমাস থট। কে ছেপেছিল? থমাস থট ছেপেছিল। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার অনেকগুলো বিখ্যাত ট্র্যাজেডি লিখেছিলেন, কয়েকটা ট্র্যাজেডির নাম বলো? ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, রাইট, কিং লিয়ার, অ্যাবসলিউটলি গুড। আচ্ছা, কিছু ঐতিহাসিক নাটকও লিখেছিলেন, বলো? হ্যাঁ বলো বলো, আর বলো, সানি বলো, এনিবডি? জুলিয়াস সিজার, দেখো মার্চেন্ট অফ ভেনিস ঐতিহাসিক নয়, মার্চেন্ট অফ ভেনিস লেখা উইলিয়াম শেক্সপিয়ারেরই লেখা। বাট ওখানে দেখো হাজিরা বইটাতে, দেখো হাজিরা বইটা ওখানে আছে, দেখো উইলিয়াম শেক্সপিয়ারের যুগটা বের করো, হেনরি দ্য ফোর্থ, রিচার্ড সেকেন্ড, নাকি? আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের যুগে শুধু তো উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন না, আরো কয়েকজন বিখ্যাত কবি ছিলেন, ঠিক আছে, আরো কয়েকজন বিখ্যাত কবি ছিলেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জায়গাটা আরেকটু পরিষ্কারভাবে বলে দিই আমি, তাহলে তোমাদের মাথায় থাকবে। উইলিয়াম শেক্সপিয়ার, উত্তরটা দেবে জোরে, উইলিয়াম শেক্সপিয়ারের যুগে লেখা কয়েকটা ঐতিহাসিক নাটক বলো? এডওয়ার্ড